বসেখি কাটাবি কাল বসেখি রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণফোরামের আয়োজনে ডক্টর কামাল হোসেনের ৮৭তম জন্মদিন পালন করা হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতাকে শুভেচ্ছা জানানো হয় তার এই জন্মদিনে। ডক্টর কামাল হোসেন শুধু গণফোরামের না, এমন মন্তব্য করে বক্তারা বলেন তিনি ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু যখন ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন, তখন দলকে সুসজ্জিত করার জন্য প্রবীণ নেতার পাশে একজন তরুণ দীপ্ত আইনজীবী ডক্টর কামাল হোসেনকে তিনি বেছে নিয়েছিলেন। এবং এই তরুণ নেতাদের পাশাপাশি তখন ডক্টর কামাল হোসেন বিভিন্ন সংকটে এবং বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এবং আপনারা সবাই জানেন, ইয়াহিয়ার সঙ্গে ভুট্টোর সঙ্গে যে আলোচনা হয়েছিল, তিনি সেই প্রতিনিধি দলের অন্যতম প্রতিনিধি ছিলেন, অন্যতম সদস্য ছিলেন। ঘটনাক্রমে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার হতে হয় এবং ডক্টর কামাল হোসেনকেও পাকিস্তানে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু জেল থেকে মুক্ত হওয়ার পরে তিনি ডক্টর কামাল হোসেনকে খুঁজেছিলেন এবং একই সঙ্গে তিনি ডক্টর কামাল হোসেনকে নিয়েই দেশে ফিরেছিলেন। এবং দেশের সবচেয়ে আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু সরকার সবচেয়ে যে কতগুলো জিনিসের ক্ষেত্রে কৃতিত্ব দাবি করে, তার একটি হচ্ছে সংবিধান। আর এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ডক্টর কামাল হোসেন। যদিও সে সংবিধান আর নেই, সেটা ক্ষত বিক্ষত হয়েছে, সেটা কাটাছেঁড়া হয়েছে বারংবার। আমি সে আলোচনায় যেতে চাই না। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন করেই শেষ করেননি। তখন আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিনি আইনমন্ত্রী থেকে সেই সরকার, বঙ্গবন্ধু সরকার, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন এবং সারা দেশে তিনি, সারা বিশ্বে তিনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন। সেগুলো ইতিহাস। কিন্তু পরবর্তীতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে বঙ্গবন্ধুর হত্যার পরে, 15 আগস্টের ট্র্যাজেডির পরে আওয়ামী লীগের অনেক ঝানু নেতা, তারা কেউ মুশতাকের মন্ত্রিসভায়, কেউ জিয়াউর রহমানের মন্ত্রিসভায়, কেউ বা এরশাদের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছিলেন। সব দ্বার ডক্টর কামাল হোসেনের জন্য খোলা ছিল, বরং চাপও ছিল। ডক্টর কামাল হোসেন সেদিকে কোনো সামরিক সরকারের সঙ্গে হাত মেলান নাই। গণতন্ত্রের প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তিনি আপোষহীন। 2007 সালে আপনাদের মনে আছে, আমাদের উচ্চ আদালতে একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল আমাদের আপিল বিভাগের সর্বসম্মত একটা রায় দিয়েছিলেন। সেই রায় বলা হয়েছিল যে অ্যাপিল ইজ গ্র্যান্টেড, অর্থাৎ একটা আপিলকে, একটা হাইকোর্টের একটা রায়কে বাতিল করে দিয়েছে সর্বসম্মতভাবে। এবং আমরা এর বাদী ছিলাম। ডক্টর কামাল হোসেন, সারা হোসেন, ওনারা ছিলেন আমাদের আইনজীবী। ডক্টর কামাল হোসেন ওখানে দাঁড়িয়ে বলেছেন, এই জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করিনি। আপনারা যদি এই রায় যদি আজকের মধ্যে যদি প্রত্যাহার না করেন, আমি এখান থেকে যাব না। অ্যান্ড দে ডিড। আপনারা জানেন হয়তো এটা কোন মামলা, বিখ্যাত মামলা একটা, সেটা ওই যে সেই তথ্য প্রদানের, যারা সংসদে প্রতিনিধিত্ব করছে, সংসদ নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের যে 8 তথ্য দেওয়ার, স্থানীয় সরকারের 7 তথ্য দেওয়ার সেই মামলাটা। আমরা যখন ছাত্র জীবনে রাজনীতি করেছি, আমরা বামপন্থী ধারায় রাজনীতি করেছি এবং আমরা তখন ডক্টর কামাল হোসেনকে দেখতাম শাসক শ্রেণীর একটি দলের রাজনীতিবিদ হিসেবে। উনি তো বিখ্যাত লয়ার, মানে আন্তর্জাতিকভাবে তো ওনার খ্যাতি আছে। তার যে মানে একাডেমিক পাঠাতন, সেটা যে খুবই স্ট্রং, এগুলো আমরা সবই জানি এবং সেটা বাংলাদেশের জন্য একজন বড় লয়ার হিসেবে তিনি যে আমাদের গৌরব, সেটাও আছে। কিন্তু উনি আবার একাধারে রাজনীতিবিদ এবং প্রথম সারির রাজনীতিবিদ, মানে এই দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। তারপরে এই দেশ গঠনে তার যে অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা, মানে বলা চলে যে আমাদের যে কজন কুশীলব আছেন এই রাষ্ট্র সংগ্রাম, এই রাষ্ট্র পত্তনের ক্ষেত্রে, এই যুদ্ধ পর্যন্ত রাষ্ট্রকে নিয়ে আসা, একটা যুদ্ধের জয়লাভ করা এবং সেই রাজনৈতিক ধারা এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে তার ভূমিকা তো আছেই। ফলে রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি যুক্ত ছিলেন। আমরা তাকে
শাসক দলের একজন রাজনীতিবিদ হিসেবেই দেখতাম। ফলে ওই শ্রেণীগত পার্থক্যের জায়গাটা ছিল। কিন্তু আমি যখন এত বছর পরে আমি যখন দেখি পেছনে তাকিয়ে, তখন দেখি যে বাংলাদেশের শাসক এই শ্রেণী যারা উত্থান ঘটছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং যারা ক্ষমতায় আসছে, তার মধ্যে স্পষ্টত দুটি ধারা ছিল। একটা ধারা ছিল যারা কর্তৃত্ববাদ, যাদের মূল প্রেরণা, এবং সেটার অর্থনৈতিক ভিত্তি আছে, সেই ব্যাখ্যায় আমি এখন যাব না। আমি শুধু এইটুকু বলতে চাইব যে এই যে কর্তৃত্ববাদী ধারাটি আমাদের রাষ্ট্রপত্তনের একেবারে গোড়া থেকে রাষ্ট্রটাকে নিজেদের প্রায় জমিদারি ভেবেছেন, যেটা এমনভাবে ক্ষমতার কাঠামো তৈরি করতে হবে যেটাকে প্রায় জমিদারি হিসেবে ব্যবহার করা যায়। ডক্টর কামাল হোসেন ছিলেন ওই শাসক শ্রেণীর মধ্যেই আরেকটি অংশের প্রতিনিধি, যারা সাধারণ মানুষের পক্ষে একটা গণতান্ত্রিক ধারা নির্মাণ করতে সেখানে চেয়েছেন। আমরা যখন জাসদ গঠন করি, এত আলোড়ন মুক্তিযোদ্ধা এবং যুবকরা যে সমবেত হয়ে একটা ঝাঁপিয়ে পড়েছিল জাসদ গঠন করার জন্য, আমরা শেষ পর্যন্ত জাসদটা রাখতে পারিনি। আমি জাসদের এক অংশের নেতা, আরও 2 অংশ আছে, এই 7 দলীয় মঞ্চের সাথে এক অংশ, আর একটা আধা সরকারি বা সরকারি জোটের সঙ্গে আছে। এটা হলো বাস্তব, এবং আমাদের সেই আবেদনটা সেইভাবে নাই। স্বাধীনতার পরে গণফোরাম যেভাবে গঠিত হয়েছিল, এটা সমস্ত বিভিন্ন অঙ্গনের রাজনীতিবিদ, পেশাজীবী, বুদ্ধিজীবী, অল রিসোর্সেস, একটা রিসোর্স যা লাগে একটা স্ট্রং পার্টি করার জন্য, সবই এসে ঝাঁপিয়ে পড়েছিল গণফোরামের পেছনে। কিন্তু এখন গণফোরাম সে জায়গায় নাই। এটা বাস্তব, এটা সত্য। জাসদ কেন হলো না, জাসদ কেন থাকতে পারলো না, জাসদ কেন অগ্রসর হতে পারলো না, এটা একটা গবেষণার বিষয়। একইভাবে গণফোরাম কেন পারলো না, এটাও একটা গবেষণার বিষয়। তবে গণফোরাম যে উদ্দেশ্য এবং লক্ষ্য এবং ঘোষণা দিয়ে গঠিত হয়েছিল, যে রাজনৈতিক চাহিদার উপরে, সেই চাহিদাটা কিন্তু এখন আরও বেশি শক্তভাবে বিরাজমান। ডক্টর কামাল হোসেন আমাদের ইতিহাসের একটা অনিবার্য অংশ। বিশেষ করে আগরতলার ষড়যন্ত্র যে মামলায় কামাল ভাই এবং পরবর্তীকালে জুনিয়র অ্যাটর্নি হিসাবে মওদুদ আহমেদ থেকে শুরু করে একগুচ্ছ যে আইনজীবীরা যারা তার সাথে যুক্ত ছিলেন, এরপর থেকে বঙ্গবন্ধুর প্রায় বলা যেতে পারে সার্বক্ষণিক জুনিয়র সহকর্মী হিসাবে বঙ্গবন্ধুর মৃত্যুর পর্যন্ত তিনি যে অসাধারণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে আওয়ামী লীগ যখন বিপজ্জনক খাদের মধ্যে 75-এর পরে, তখনও আওয়ামী লীগকে পুনর্গঠন করবার ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, ডক্টর কামাল হোসেন তার মধ্যে অন্যতম। আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেনকে ধারণ করতে পারেনি। আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন যে উদার গণতন্ত্র, যে জবাবদিহিতা, তিনি যে বিচার ব্যবস্থার সংস্কার, প্রতিটা নাগরিকের গণতান্ত্রিক অধিকারের পক্ষে যেভাবে আজীবন তিনি দাঁড়িয়েছিলেন, দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। একদিকে আওয়ামী লীগের আদর্শচ্যুতি, আরেকদিকে আওয়ামী লীগের গঠন কাঠামোর ভেতরও, দলের মধ্যেও যে আওয়ামী লীগ একসময় নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষের দল ছিল, সে আওয়ামী লীগ পর্যায়ক্রমে একটা ব্যবসায়ী, বিত্তশালী, ধনী, দুর্বৃত্ত, মাফিয়াদের দলে যখন পর্যবসিত হলো, তখন ডক্টর কামাল হোসেনের মতন মানুষদের আর আওয়ামী লীগে থাকাটা সম্ভব হয়নি। আমাদের মতো দেশে, এই দেশে যত সামাজিক সংকট, যত অর্থনৈতিক সংকট, যত রাজনৈতিক দেউলিয়াত্ব, তার বিরুদ্ধে তিনি এখনো পর্যন্ত জ্বলজ্বল করে জ্বলতে পারেন, যদি আপনারা যেরকম করে আজকের সন্ধ্যা নির্মাণ করেছেন, সেই রকম করে পরবর্তীতেও তাকে এই রাজনীতির জন্য প্রাসঙ্গিক করে নির্মাণ করতে পারেন। আমি আমার ক্ষুদ্র ক্যাপাসিটিতে বলবো, ওই রকম যে কোনো উদ্যোগের সাথে আমি সম্পূর্ণ নিবেদন করতে রাজি আছি। আমি মনে করি ডক্টর কামালই একমাত্র ব্যক্তি, আমি যা দেখেছি সামনে, আরও মানুষ নিশ্চয়ই আছে, কিন্তু যখন জোটের আন্দোলন চলছে, ঐক্যফ্রন্টের আন্দোলন, লেক শোরে বিভিন্ন ডিপ্লোম্যাটরা বসে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমাদের জোটের নেতাকে? আমরা একটু কনফিউজ, কেউ বলতে পারছি না। মঞ্চে আমি বসেছিলাম, ডক্টর কামাল তো নিশ্চয়ই ছিলেন, বিএনপি সহ অন্যান্য দলের নেতারা ছিলেন,
ডিপ্লোম্যাটরা আবার জিজ্ঞেস করেছেন, ধরো তোমরা নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে তোমাদের প্রাইম মিনিস্টার কি হবে? সবাই মিলে তখন বলেছেন, ডক্টর কামাল আনসার করেন। ডক্টর কামাল বলেছেন, এটা তো এত কঠিন কিছু না, নির্বাচনের পরে যে দল মেজরিটি পাবে সেই দল সরকার গঠন করবে। সমস্ত নিবেদন দেওয়ার পরে, পরিশ্রম করবার পরেও ক্ষমতার লড়াই তিনি একেবারেই করেননি। এরকম আমাদের দেশে হয় না। বরঞ্চ এরকম প্রশ্ন উঠছে, আজকের আন্দোলনে আমরা যে বিরাট একটা প্ল্যাটফর্ম বাড়াতে পারছি না, বিশাল জাতীয় ঐক্য গড়ে তুলতে পারছি না, তার কারণ সবার আগে নিজের নেতৃত্ব নিশ্চিত করতে চাই, তাছাড়া সামনে কদম রাখতে চাই না। নিজের জন্মদিন উৎসবে ডক্টর কামাল হোসেন বলেন, ইতিহাস বলে যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি তখন যত কঠিন চ্যালেঞ্জই হোক সেটা অতিক্রম করতে পেরেছি। কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে, সেখান থেকে মুক্ত হওয়ার একমাত্রই পথ হলো ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে আন্দোলন করতে হবে। যে আসেন আজকেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব। এবং আমার বিশ্বাস যে আমাদের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি, যে যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করতে পেরেছি, আমরা যতই কঠিন চ্যালেঞ্জ সামনে থেকে সেখান থেকে অতিক্রম করতে পেরেছি। তো আসুন আমরা আজকে এই সিদ্ধান্ত নিই যে আমরা যারা এখানে আছি এবং যারা আজকে আসতে পারিনি এবং আসার ইচ্ছা ছিল, সকলে মিলে আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই এবং মাঠে নামি। ধন্যবাদ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।